হ্যালো, হ্যাঁ, সব কিছু তৈরি। একটা কথা মনে রেখো, কোনো ভুলভ্রান্তি যেন না হয়। এই তো দাদা, চলে আসুন, বাস ছাড়বে, বাস ছাড়বে। চাপ বাবা। আরে দাদা, কি হলো? বাস দাঁড়ালো কেন? আরে বাসের সামনে কেউ গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে দাদা। মাঝ রাস্তায়? স্যার, আপনারা এখানে? শহর ছাড়ার খুব তাড়া দেখছি তোর, হ্যাঁ? অনেক প্রশ্নের উত্তর দিতে হবে তোকে। চল চল। স্যার, আমি কি করেছি স্যার? স্যার, আমার কথাটা তো শুনুন স্যার। চল। স্যার, আমাকে কেন ধরছেন স্যার? স্যার স্যার কি করছেন স্যার? আমাকে কেন ধরছেন? আমি তো ছুটি নিয়ে দেশে যাচ্ছি স্যার। তোর রেকর্ড আমরা চেক করেছি। তুই তো আমাদের বলিসনি, হ্যাঁ, যে আয়েশার আগে তুই মিস্টার কুমারের জেট সিকিউরিটিতে ছিলি? হ্যাঁ স্যার, ওটাই তো আমার কাজ। আর আপনি তো জানেন যে সরকার আমাদের যেখানে পাঠায় সেখানে যেতে হয়। তোমার মোবাইলে কুমারের কল একবার নয় 3 বার, আয়েশার মার্ডারের ঠিক আগে। এটাও একটা কাজ। আপনারা ঠিক বলেছেন স্যার। কুমার আমাকে কল করেছিল, ও আয়েশা ম্যাডামের সঙ্গে কথা বলতে চাইছিল, কিন্তু আমি বারণ করেছিলাম স্যার। ও আমাকে টাকার লোভও দেখিয়েছিল, কিন্তু আমি তবুও কথা বলাইনি। প্রথমে দুবার বারণ করেছিলি তুই, আর তারপর রাজি হয়ে গেলি তুই, হ্যাঁ? ম্যাডাম, এই কুমার স্যার আবার ফোন করছেন। হ্যাঁ, আমাকে কোনো বিপদের ব্যাপারে বলতে চাইছে। ফোনটা দাও। এই নিন। হ্যাঁ বলো। আমি জানতে পারলাম তুমি আমার জন্য চিন্তা করছো, কোনো বিপদ থেকে আমাকে উদ্ধার করতে চাইছো। হাউ স্ট্রেঞ্জ। আমি বলে দিচ্ছি, আমি তোমাকে খুব ভালো মতো চিনি। আর এই সমস্ত কার্যকলাপ না তুমি অন্য কারোর সাথে করো। আর এমনিতেও যদি আমি জেলে যাই, এই টাকাগুলো নিয়ে আমি কি করব? আচার দেবো? এই টাকাটা না তুমি তোমার কাছেই রাখো, এটা তোমারই সাহায্যে লাগবে। কোনো দরকার নেই এই ফোনটা আমাকে দেওয়ার। আমার সাথে গেম খেলার চেষ্টা করে যাচ্ছে, আর তুমি ওকে সাহায্য করছো। আমি আমি কোথায় ম্যাডাম? আপনাকে সাহায্য করছিলাম তো। ঠিক আছে থাক, শুধু এইটুকুনি জেনে রেখো, তুমি যদি ওকে সাহায্য করো না, রক্ষা পাবে না। আমি সিবিআই কে বলে দেবো, যদি আমার কিছু হয় তাহলে সবার প্রথমে তোমাকেই অ্যারেস্ট করবে। তুই গেছিলি না আয়েশার ঘরে ঠিক ওর রুমে ঢোকার আগে? ওর বিউটি ক্রিমটাকে অ্যাসিড ক্রিমে বদলাতে খুব বেশি সময় লাগেনি নিশ্চয়ই, তাই না? এ আপনি কি বলছেন স্যার? আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। যদি তুই সত্যি কথাও বলিস না, তাহলেও এই কেস যতক্ষণ না সলভ হচ্ছে তুই আমাদের হেফাজতে থাকবি, বুঝলি? এখন চল, নিয়ে চল ওকে, চল চল। আরে স্যার 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 স্যার, আমি কিছু করিনি স্যার, ছেড়ে দিন স্যার, প্লিজ স্যার। হ্যাঁ পুরবি, বলো। স্যার, ওই ফুটেজটা যেটা ও সিবিআই কে পাঠিয়েছে, সেটা ওই ঘর থেকেই শুট করা হয়েছে যেখানে ওর খুন হয়েছিল। তার মানে আয়েশার বেডরুমে? হ্যাঁ স্যার, ওরই বেডরুমে। আসলে এই ফুটেজটা 1 বছর আগের। ফার্নিচার বদলানো হয়েছিল, তাই বোঝা যাচ্ছিল না। আর ইউ শিওর? স্যার 100%, এটা সেই ঘরটাই। হ্যাঁ, একটা ভাইটাল ইনফরমেশন দিলে পুরবি। থ্যাংক ইউ সো মাচ। পুরবি বলল যে আয়েশা মিনিস্টার আর মিস্টার কুমারের স্টিংটা ওই রুমেই করেছে। আর যদি এটাই হয়, ক্যামেরা ওই ঘরেই কোথাও লুকানো আছে। তার মানে ক্যামেরা এখনো ওখানেই আছে। রুম তো এটাই। আর এই হলো জানালা। ফুটেজে জানালা রয়েছে, তার মানে এই ফুটেজটা এই দিক থেকেই তোলা হয়েছে। স্যার, ফুটেজ অনুযায়ী তো ক্যামেরা এখানে থাকা উচিত। না ভাই, এতটা হাইটে না, ক্যামেরা আই লেভেলে ছিল, আর সেই হিসেব অনুযায়ী এইখানেই কোথাও হওয়া উচিত। আচ্ছা, ওই আয়নার ভিতরে নেই তো? আরে ওই যে আয়নাগুলো থাকে না, যার একদিকে দেখা যায় আর একদিকে দেখা যায় না। ভাই, তাহলে তো জানতেই পারা যাবে। কি করে স্যার? তুমি ওই ফিঙ্গার নেল টেস্টের কথা শোনোনি? যে কোনো অচেনা জায়গাতে বা ট্রায়াল রুমে ড্রেস চেঞ্জ করার আগে এই টেস্ট করে নেওয়া উচিত, ফিঙ্গার নেল টেস্ট। তোমার যে নখ রয়েছে সেটা তুমি কাঁচের মধ্যে লাগাও, আর তোমার রিফ্লেকশনে যে নখ আছে
আর তোমার যে নোক রয়েছে তার মধ্যে যদি গ্যাপ থাকে তাহলে সেটা আসল, আর যদি গ্যাপ না থাকে তাহলে সেটা নকল ওয়ান ওয়ে, যেমন এই মিররটা। এটা ওয়ান ওয়ে মিরর। যদি মিররটা ওয়ান ওয়ে হয় তাহলে তো এর পেছনে জায়গা থাকার কথা। অভিজিৎ, এখানে তো পুরো ফিল্মের সেট আপ লাগানো রয়েছে। এসডি কার্ড তো নেই স্যার। হ্যাঁ, লকার খালি। স্যার মনে হয় টেপটা এখানেই রাখতো। এই জায়গা থেকেও বড় বড় লোকের কেলেঙ্কারি রেকর্ড করেছে, আর এই জায়গায় ব্যবহার করে খুনি ওকে খুন করে দিয়েছে। হতে পারে এই ওয়ান ওয়ে মিরর দিয়ে ওকে ছটপট করে মরতে দেখেছে ও। স্যার তার মানে আমরা যখন ওখানে লাশের সঙ্গে ছিলাম তখনও এখানে ছিল। আর আমাদের যাওয়ার পরে সুযোগ বুঝেও এখান থেকে পালিয়ে গেছে। তার মানে আয়েশা আর পুলিশের অনুপস্থিতিতে লোকটা বাড়িতে ঢুকেছিল, হয়তো বাড়ির পিছন থেকে। ও আয়েশার বিউটি ক্রিমটাকে সরিয়ে বিষাক্ত ক্রিমটা রেখে দেয়, আর তারপর ভিতরে ঢুকে বসে থাকে। তার মানে ও চোখের সামনে আয়েশা ওই ক্রিমটা লাগিয়েছে, আর একটু বাদে ছটফট করতে করতে মরে গেছে। তারপর পুলিশ আর রাখি এখানে আসে, তখনও ভেতরে ছিল। তারপর আমরা এখানে এসেছি, তখনও ভেতরে ছিল। তারপর রাত্রে সুযোগ পেতেই ও টেপগুলো নিয়ে এখান থেকে পালিয়ে গেছে, মনে হচ্ছে ওই রাস্তা দিয়েই। কিন্তু স্যার মেইন গেটে তো পুলিশ দাঁড়িয়ে ছিল, ও মনে হয় পেছন থেকেই পালিয়েছে। এমন তো কিছু নয় স্যার, কিন্তু হ্যাঁ স্যার, প্রায় ধরুন মাঝরাতের দিকে গাড়ির চাকার এরকমই একটা আওয়াজ শুনতে পেয়েছিলাম। শব্দটা কোথা থেকে হয়েছিল মনে আছে তোমার? এই তো স্যার, এই পেছনের দিক থেকে, কিন্তু একবারই পেয়েছিলাম স্যার, আর দ্বিতীয়বার শুনিনি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার স্যার হ্যাঁ, টায়ারের ঘষার চিহ্ন তো রয়েছে এখানে। এ দেখতে পাচ্ছ এখানে এই তেল আর জল পড়ে আছে। মনে হচ্ছে এসি চালিয়ে গাড়ি এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। আর তারপর গাড়ি এখান থেকে বেরিয়ে গেছে। ওই কনস্টেবল এই গাড়িরই টায়ারের আওয়াজ শুনেছিল। যদি গাড়িটা এখানে অপেক্ষা করেই থাকে তাহলে হঠাৎ এমন কি হলো যে তাড়াহুড়ো করে চলে গেল? স্যার মনে হয় কেউ দেখে ফেলেছিল, ওই জন্য ভয়তে পালিয়ে গেছো। পয়েন্ট আছে। এখানে আশপাশটা জিজ্ঞাসা করে দেখি। নমস্কার। নমস্কার। নমস্কার, আমরা সিআইডি অফিসার্স। সিআইডি? ম্যাম, কালকে রাত্রে আপনি এখানে কিছু কিছু অদ্ভুত দেখেছিলেন বা শুনেছিলেন, এমন কিছু যা আগে কখনো ঘটেনি? হ্যাঁ, দেখে তো ছিলাম। অনেক রাত পর্যন্ত আমি ঘুমোতে পারিনি। আর রাতে আমি দেখলাম বাড়ির সামনে একটা বড় গাড়ি পার্ক করা আছে, কিন্তু ওটা আমাদের সোসাইটির কারণ নয়। অনেক রাত পর্যন্ত গাড়িটা কিন্তু ওখানেই ছিল। কোন গাড়ি ছিল আপনার মনে আছে কিছু? দেখুন, গাড়ির ব্যাপারে তো আমি বিশেষ কিছু তো জানি না, কিন্তু ওটা HX9 ছিল, কারণ আমার ছেলের কাছেও ওই একই গাড়ি আছে। আই সি। আরো একটা কথা, যতক্ষণ ওই গাড়িটা ওখানে দাঁড়িয়ে ছিল না, গাড়ির ইঞ্জিনটা চালুই ছিল, আর ভিতরে একজন বসেও ছিল। আমি এটা দেখছিলাম, আর তখনই ওখানে কাউকে একটা আসতে দেখলাম আমাদের আয়েশার বাড়ির দিক থেকে। ওর হাতে কিন্তু একটা ব্যাগও ছিল। আরে এই যে, কে ওখানে? গাড়িটা তো চলে গেল, কিন্তু এটা বুঝতে পারলাম না যে ওরা কারা ছিল, কেন এসেছিল, আর ওরা আয়েশার বাড়িতেই বা কি করছিল।
থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। স্যার, তার মানে খুনির সঙ্গে আর একটা লোক ছিল যে গাড়িতে বসে অপেক্ষা করছিল। লাখ টাকার গাড়ি ছিল। কি মনে হচ্ছে কে হতে পারে? সন্দেহের তালিকা এখন ওই 3 জনই রয়েছে। আরটিও থেকে খোঁজ নিয়ে দেখি এই গাড়িটা এই 3 জনের মধ্যে কার কাছে রয়েছে। স্যার, স্যার এই ধরনের দামি গাড়ি 3 জনের কাছে আছে। কি? হ্যাঁ স্যার, খুবই শৌখিন লোক, এক একজনের কাছে অনেক গাড়ি আছে। তাহলে এই 3 জনের মধ্যে ওই গাড়িটা কার আছে কি করে জানতে পারবো? তাও সিচুয়েশন অনুযায়ী খুনি এই 3 জনের মধ্যে কেউ মনে হচ্ছে। না স্যার, আমরা 3 জন এই খুনের ব্যাপারে কিচ্ছু জানি না। আপনারা এখানে কেন? স্যার, আয়েশা জীবনকালে তো আমাদের বাঁচা দুষ্কর করেই দিয়েছিল, এখন মরার পরেও আমাদের বাঁচা দুষ্কর করে দিচ্ছে। তার মানে? স্যার, আয়সার খুনি ও আমাদের প্রত্যেককে ফোন করে 25 কোটি টাকা করে চেয়েছে, তাও আবার 24 ঘন্টার মধ্যে। আর হুমকি দিয়েছে আমরা যদি না দিই তাহলে ও আমাদের টেপ লিক করে দেবে। এর মানে হচ্ছে আমাদের মার্ডারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওই গলাটাকে চিনতে পেরেছেন? না স্যার, আমি চিনতে পারিনি। আপনারা শুনে নিন, আমি কলটা রেকর্ড করেছি। আয়েশাকে আমি খুন করেছি, আর ওই টেপসগুলো আমার কাছেই আছে। ওই টেপসগুলোর মধ্যে যা প্রমাণ আছে তোমাদেরকে সারা জীবন জেলে রাখার জন্য যথেষ্ট। 24 ঘন্টার মধ্যে কেম্যান ল্যান্ড ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার 23122-তে 25 কোটি টাকা জমা করে দিন, না হলে এই প্রমাণটা পুরো দুনিয়া দেখবে। তোমাদের কাছে 24 ঘন্টা আছে, ভেবে নাও কি করবে। ওকে ট্রেস করো, দেখো কোথা থেকে ফোন এসেছে, কে ফোন করেছিল, দেখো কোনো ডিটেলস পাওয়া যায় কিনা। ওই যে ও অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে ওটা দিয়ে হয়তো জানা যেতে পারে। না, ইন্টারন্যাশনাল ব্যাংক স্যার, কোনো ডিটেল দেবে না ওরা। হ্যাঁ, কথাটা ঠিকই। স্যার, হ্যাঁ, ইন্টারন্যাশনাল কল, প্রেস করতে পারছি না। তার মানে কিছুই হবে না? ওই বদমাশকে 25 কোটি টাকা দিতেই হবে? না। কেন দেবেন 25 কোটি টাকা ওই বদমাশ লোকটাকে? হ্যাঁ, আর কেন দেবেন যেখানে আপনারা কিছু করেননি? না কোনো ঘুষ দিয়েছেন আপনারা, না কোনো বেআইনি কাজ করেছেন। তাহলে আপনাদের বিরুদ্ধে ওই টেপে তো কিছুই থাকবে না। হ্যাঁ, যদি আপনারা কিছু করে থাকেন তাহলে। আরে এটা কি বলছেন স্যার? আমরা কিচ্ছু করিনি, আমরা ইনোসেন্ট, আমরা নির্দোষ। আপনি তো অযথাই আমাদের ওপর। আশ্চর্য তো। এনিওয়ে, থ্যাংক ইউ, আমরা নিজেরা সামলে নেব। চলো। সারিকা, এই রুমটাকে খুব ভালো করে চেক করতে হবে। খুনি এখানে ঘন্টার পর ঘন্টা ছিল, তার মানে এখানে কোনো না কোনো জিনিস নিশ্চয়ই পাবো আমরা, যেটা দিয়ে ওর ডিএনএ টেস্ট করা সম্ভব। ওর চুল, ওর নখ, যা কিছু। এক মিনিট সারিকা, হ্যাঁ, একটা ফোর্সেপ দাও। মাই গড, সারিকা এই দেখো। কন্ট্যাক্ট লেন্সেস? ইয়েস, কন্ট্যাক্ট লেন্স। কিন্তু কিন্তু আয়েশার চোখ তো একদম ঠিক ছিল। আমি নিজেও রিপোর্টস চেক করেছি, না ও চশমা পরতো আর না কন্ট্যাক্ট লেন্স। তবে এই কন্ট্যাক্ট লেন্সটা কার হতে পারে? খুনির? না না, খুনির হতে পারে না। একটা চোখের কন্ট্যাক্ট লেন্স খুলে যাবে আর কেউ জানতে পারবে না, এটা ইম্পসিবল। দেখান তো একটু। বেশ হাই পাওয়ারের লেন্স। হাই পাওয়ার লেন্স? কিছু তো আছে এই রুমে। একে তো এই ঘরটা চারিদিক থেকে বন্ধ, কোনো জানলা নেই, কোনো ভেন্টিলেটর নেই। ও ওহো, কি হয়েছে? সারিকা, তুমি জানো তো ওই কালার স্টেন কেমিক্যাল বানানো হয় যা দিয়ে ঘাম টেস্ট করা যায়?
হ্যাঁ জানি। গুড। এক কাজ করো, তুমি কালার স্টেন কেমিক্যাল বানাও। খনি এখানে এই ঘরের মধ্যে ঘন্টার পর ঘন্টা ছিল, আর আমাদের অল্প সময়ের মধ্যে এত ঘাম হয়ে গেল। ওই খনির তো খুব ঘাম হয়েছিল। ইয়েস, এই ঘামটাকে চেক করব, তার থেকে জানা যাবে যে খনি কোথায় ছিল, দাঁড়িয়ে ছিল না বসে ছিল না কিভাবে ছিল, সব কিছু। ওই র্যানসাম কলের কোনো মানেই হয় না, ওই কল বোগাস হতে পারে। হ্যাঁ স্যার, কারণটা আমাদের কেস থেকে সরানোর জন্য আর টাকা কামানোর জন্য। এই তিনজনের মধ্যে কেউ আয়েশাকে খুন করে আর ওই টেপটাকে চুরি করে, আর সে বাকি দুজনকে কল করে ব্ল্যাকমেল করছে। কিন্তু স্যার, সে কে? স্যার, আমার তো মনে হয় কুমার হতে পারে। ও ভীষণ রকচটা, যে কারো খুন করতে পারে। আর ওই বাকি দুজন, ওরাও কম যায় না স্যার। এই তিনজনের যেমন পয়সাও আছে তেমন ক্ষমতাও আছে এদের। খুনি এই তিনজনের মধ্যেই কেউ হবে স্যার। আর খুনির একজন সঙ্গীও আছে, যে ওই বাইরে গাড়িতে বসে খুনির জন্য অপেক্ষা করছিল। হ্যাঁ, হবে তো এই তিনজনের মধ্যেই কেউ, আর এমন একজন যে আয়েশাকে খুব কাছ থেকে চিনত। এক্স্যাক্টলি, সেজন্য ও জানতো যে আয়নার পেছনেও আরো একটা রুম আছে, আর আয়েশা কোন ক্রিম ব্যবহার করতো সেটাও ও জানতো। স্যার, এর মানে ওই গোপন জায়গার ব্যাপারে খুনি ছাড়া আর কেউ কিছু জানতো না। এক্স্যাক্টলি। তাহলে স্যার? তাহলে আবার কি করবে দয়া? ধরে ফেলো ওদের। ওদের প্ল্যানিং এই ওদেরকে ফাঁসাতে হবে। আমাদেরকে এখানে কেন ডাকলো? কোনো আইডিয়া? হয়তো জিজ্ঞেস করার জন্য ডেকেছে, খুনিকে টাকা দিয়েছে কি দিইনি। তাহলে তোমরা দুজন কি টাকা দেবে? তোমাদের কি মনে হয় টাকা দেওয়া ছাড়া আর কোনো উপায় আছে? তা তুমি কি করতে চলেছো ভিকি? দেবে টাকা? দেখো, টেপের ব্যাপারে তো কিছু বলতে পারছি না, আর তাছাড়া আমি কোনো বেআইনি কাজ করিনি, এই জন্য টাকা দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। সরি, আমি টাকা দিচ্ছি না। ও কাম অন ম্যান, এত ঢং করার কি আছে? কিছু করে থাকলে বলো না, শুধু আমরা তিনজনই আছি এখানে। দেখো রাহুল, যদি কথা... এক সেকেন্ড, নাও, সিআইডি মেসেজ করেছে। আরে কোথায় আছে ওরা? কি লিখেছে বল। কোথায় আটকে গেছে, আসতে পারবে না, ফিরে যেতে বলেছে। হোয়াট ননসেন্স ভাই, আমরা কখন থেকে এখানে বসে আছি, শুধু শুধু সময় নষ্ট করে দিল। এবার কি করবে? যাওয়া যাক, আর কি। চলো, কাম অন। এই সে। স্যার, ভিকি, তার মানে ও জানতো যে আয়নাটার পিছনে ক্যামেরা আছে। হ্যাঁ, বাকি দুজনের হয় এরা কিছু জানে না, না হলে আমাদের সামনে অ্যাক্টিং করছে। স্যার, আমার তো এই বিকিকেই সন্দেহ হচ্ছে। এবার কি করব? নজর রাখা যাক এর ওপর, কোনো না কোনো ভুল নিশ্চয়ই করবে। হ্যাঁ সারিকা, কালার স্টেন কেমিক্যাল রেডি। ঠিক আছে, চলো। আরে স্যারও যাচ্ছেটা কোথায়? আরে কোথায় আর যাবে পঙ্কজ, বন্ধুদের সাথেই দেখা করতে যাচ্ছে, আবার কি?
হ্যাঁ সারিকা বলো। গুড, কিছু পেলে? মেঝেতে? মেঝেতে শুয়েছিল? মেঝেতে কেন? ওকে ওকে, ঠিক আছে সারিকা, আমি তোমাকে পরে ফোন করছি। বাই। ওই 2 দিন আগে আমি 1124 লাস্টটা এনেছিলাম। হ্যাঁ স্যার। কোথায় ওটা? ওর মুখটা দেখতে হবে। এই যে স্যার। এই জানতে পারেনি তো যে আমরা ওকে ফলো করছি? স্যার, এটা সত্যি সত্যি বাড়িতে ঢুকে গেল। ভেবেছিলাম ও কোনো বন্ধুর সাথে দেখা করবে। হ্যাঁ অভিজিৎ। কি? ডক্টর সালুকে বলে দিয়েছেন যে খুনি কে? কে? ও হ্যাঁ, আমরা এই উইকিকে ফলো করতে করতে ওর বাড়ির কাছে পৌঁছে গেছি। ঠিক আছে, আমরা ওয়েট করছি। অভিজিৎ আসছে। এক মিনিট, এটা কি করছেন আপনারা? আরে এটা কোনো ভদ্রতা হলো কারো বাড়ির ভিতরে ঢোকা? একদম বাজে কথা বলবে না। আমরা সত্যিটা জেনে গেছি। কোথায় লুকিয়ে রেখেছো ওকে? দেখুন, আপনি আমার কথা শুনুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি কিচ্ছু করিনি। আমি না আয়েশাকে খুন করেছি আর না এখানে কাউকে লুকিয়ে রেখেছি। আমরা কখন বললাম যে তুমি আয়েশার খুন করেছো? হ্যাঁ, একেই বলে চোরের নজর বোচকার দিকে। দেখুন, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আপনারা আমার কথাটা শুনুন। আপনারা আমার কথা কেন শুনছেন না? হ্যালো, আপনারা এইভাবে ভিতরে ঢুকতে পারেন না। এখানে তো কেউ নেই। আমি বলছি আপনাদেরকে এখানে কেউ নেই, প্লিজ। আরে বন্ধ করুন এগুলো। এইভাবে ভিতরে আপনারা ঢুকতে পারেন না। হ্যালো, এক্সকিউজ মি। হ্যালো, আরে ওপরে কিচ্ছু নেই স্যার। আরে প্লিজ দেখুন, এখানে কিচ্ছু নেই, কেউ নেই এখানে। আরে আপনারা তো আমার কোনো কথাই শুনছেন না। আজব তো, কখন থেকে বলছি এখানে কেউ নেই। আরে কেউ নেই এখানে। হ্যালো স্যার, দেখুন আমার কথাটা শুনুন প্লিজ। শুনুন, দেখুন দেখুন, আমি আপনাকে বলছি আমি আয়েশাকে খুন করিনি। প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি সত্যি বলছি। আমরা জানি যে তুমি আয়েশাকে খুন করোনি। তাহলে আপনারা এখানে কি খুঁজছেন? 1 মিনিট, সব জানতে পারবে। স্যার আসুন। আয়েশা দেবী, আপনার খেলা শেষ, চলে আসুন। সালুমকে স্যার আগেই বলে দিয়েছিল তুমি বেঁচে আছো। আসলে আমি ওর চোখটা চেক করব। আমি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক। তুমি আসলে আয়েশা হতেই পারো না। তুমি তো সে যাকে ঘরের মধ্যে বেঁধে রাখা হয়েছিল। অন্য কোনো মেয়েকে আয়েশা বানিয়ে নির্মমভাবে ওকে হত্যা করেছো।
হুম, কে ছিল ওই মেয়েটা? কি শত্রুতা কি ছিল ওর সঙ্গে? ওর সাথে কোনো শত্রুতা ছিল না। আমি শুধু আমার জীবনটাকে বাঁচাতে চেয়েছিলাম। আমি খুব ভালো করে জানতাম যে সিবিআইকে সাক্ষী দেবার পরেও আমি সুরক্ষিত থাকবো না। এই তিনজনেই কিন্তু খুব ডেঞ্জারাস। ওরা আমাকে ঠিক খুঁজে বের করে নিত, আর আমি ভয় পেয়ে বেঁচে থাকতে পারতাম না। তাই আমার সামনে একটাই রাস্তা ছিল, নিজের মরে যাওয়ার মিথ্যে অভিনয় করে সারাটা জীবনের মতো উধাও হয়ে যাওয়া। এই পরিকল্পনাটা আমরা দুজনে মিলে বানিয়েছিলাম। ওই মেয়েটা একটা স্ট্রাগলিং অ্যাক্ট্রেস ছিল। ওকে আমরা ইন্টারনেটের কোনো অনলাইন কাস্টিং এজেন্সি থেকে খুঁজে বার করেছি। রিয়া নাম ছিল ওর। ওকে এই জন্যই সিলেক্ট করেছিলাম কারণ ওর হাইট, ওয়েট সব কিছুই আয়েশার মতো ছিল। আমরা ওকে মিথ্যে মিটিংয়ের অজুহাতে বাড়িতে ডাকি, আর ওকে অজ্ঞান করে দিই, আর ওকে বেঁধে ওই গুপ্ত রুমে রেখে দিই। তোমার প্ল্যান তো কার্যকরী হয়েছিল, তাহলে ফোন করে টাকা চাওয়ার নাটক কেন করলে? আমরা ভাবলাম যে আপনাদের এই তিনজনের থেকে মনোযোগ সরে যাবে, আর আমরা টাকাও পেয়ে যাব নতুন জীবন শুরু করার জন্য। প্রয়োজনের থেকে বেশি চালাকি আর লোভ তোমাদের নিজেদের জালেই ফাঁসিয়ে দিয়েছে। চিন্তা করো না, তোমাদের জীবন নতুন করে শুরু হবে, কিন্তু সেটা জেলে। আচ্ছা, এই ছবিটা দেখুন, আপনি একে চেনেন? কালে সারাদিন এখানে আপনার ক্যাফেতেই ছিল। হ্যাঁ স্যার, এ কালকে সারাটা দিন এখানেই ছিল, আর রাতে এই ধরুন 10:30 আশেপাশে এখান থেকে বেরিয়েছিল। এ একা ছিল নাকি এর সাথে আরো কেউ ছিল? নিতু, এদিকে একটু এসো। এই ফটোটা একটু দেখো, এ কালকে এখানেই ছিল না? এনাদেরকে এটা বলো যে এ কালকে একা ছিল না, কারোর সাথে ছিল। ইনি তো অনিকেত। ইনি কখনো একা আসতেন না, সবসময় ভিড় নিয়ে আসতেন। মহিলা আর মেয়েদের ভিড়। আর শুধু কালই নয়, ইনি আমাদের রেগুলার কাস্টমার, প্রায়ই এখানে আসেন। আচ্ছা, ও রোজ একই মেয়ের সাথে আসতো না আলাদা আলাদা? আলাদা আলাদা আসতো স্যার, আর দিনে কম করে 3 থেকে 4 জন। খুবই পাকা খেলোয়াড় ছিলেন ইনি। একবার তো আমি ওনাকে জিজ্ঞাসাও করেছিলাম যে এতগুলো মেয়ের সাথে বন্ধুত্বটা হলো কি করে। তো উনি আমাকে বলেছিলেন যে ওনার মোবাইলে একটা অ্যাপ আছে, কোনো ডেটিং অ্যাপ, ওখানেই ওনার এই মেয়েগুলোর সাথে পরিচয়। খুন করে দিয়েছে পুলিশ, খুন করেছে পুলিশ। এই আরেকটা গুলি কে চালালো? মাফ করবেন, খুন আপনি দেখেছেন? কিন্তু আপনি দেখলেন কি করে? বলতে চাইছি যে আপনি তো দেখতে পাই না, তাই তো? হ্যাঁ, ওই আর কি, মানে বলতে চাইছি
আপনি দেখলেন কি করে খুন হতে? এইটার সাহায্যে। এটার সাহায্যে? কি এটা? এটা সেন্সর গ্লাভস। এতে সেন্সর ফিট করা আছে, যার থেকে অদৃশ্য তরঙ্গ বেরিয়ে যায়। ওই তরঙ্গের সামনে যা কিছু থাকে ওতে ধাক্কা খেয়ে ওগুলো ফিরে আসে। তাতে আমি জানতে পারি যে আমার সামনে কি হচ্ছে। মানে এক প্রকার এটা আপনার চোখের কাজ করে? হ্যাঁ, আপনি সেটা বলতে পারেন। আরে কিন্তু এটা এটা কি করে হতে পারে? হতে পারে। এক মিনিট। আপনি আপনি একজন মহিলা, আপনি চুল বেঁধে রেখেছেন। স্যার এটা তো ইনি আন্দাজেই বলছেন। আর আপনি আপনি বেশ গোলগাল দেখতে, হেলদি ইয়াং বয়। এটা তো ভুল বলেননি, দিন দিন তো মোটা হচ্ছ। ওয়েট তো চেক করেছিলাম স্যার, একটু কমও দেখাচ্ছিল। আপনি বলছেন যে এই ডিভাইসের সাহায্যে আপনি দেখেছেন কাউকে খুন হতে? একটা মেয়ের খুন হয়েছে স্যার, তাকে গুলি করা হয়েছে, গুলি। কোথায়? আই মিন এখানেই কাছাকাছি? না, এখানে নয়। এই এই জায়গাটা একটু এবড়ো খেবড়ো, ওটা খুব স্মুথ ছিল, ওখানে সিঁড়িও ছিল না। আচ্ছা, আপনি ওই জায়গা থেকে এখানে কি করে এলেন? জানি না, ঘটনাস্থলে কেউ আমাকে এখানে পিছন থেকে মারলো, আর তারপর আর কিছু জানি না। চোখ খুলে দেখলাম আমি এখানে। সঞ্জীব বাবু, কাল রাতে কি হয়েছিল আপনি আপনি ডিটেলসে বলুন আমাদের। আসলে আমি কাজ থেকে ফিরছিলাম, আর তখন আমার অটোটা একটা সিগন্যালে দাঁড়ায়। হে হে ওদিকে কি, ওদিকে কি কি? আরে ভেতর থেকে তুমি একটা মেয়ের চিৎকার শুনতে পেলে না? মেয়ের চিৎকার? কি বলছেন কি আপনি? ও, বের বললো। কি বলছেনটা কি? আরে আচ্ছা নাও, এটা তুমি রাখো রাখো। ঘটনাস্থলে আমি যখন পৌঁছলাম তখন দেখলাম যে একটা ছেলে আর একটা মেয়ে ছিল। ছেলেটার হাতে পিস্তল ছিল, গান। দুজনে ঝগড়া করছিল, ধস্তাধস্তি হচ্ছিল। খুন করেছে পুলিশ। এই আরেকটা গুলি। ব্যাস, যখন আমার চোখ খুললো তখন ওই ছেলেগুলো আমার গ্লাভস চুরি করবার চেষ্টা করেছিল, আর আমি ওদের ধরে ফেলি। আর আপনি অজ্ঞান হয়ে যাওয়ার পরে খুনি আপনাকে এখানে নিয়ে এসছে আর এখানে ফেলে পালিয়ে গেছে? হ্যাঁ, হতে পারে। আচ্ছা, ওই জায়গাটা কোথায় যেখানে মেয়েটার গুলি লেগেছিল? না স্যার, আমি জানি না। আচ্ছা, আন্ধারিতে ওই অটো যে সিগন্যালে দাঁড়িয়েছিল, যেখানে আপনি মেয়েটার চিৎকার শুনেছিলেন, সেই জায়গাটা জানেন আপনি? মনে আছে? আই অ্যাম সরি, আমি এ ব্যাপারে আপনাদের হেল্প করতে পারবো না। ইটস ওকে, ইটস ওকে, আপনি চিন্তা করবেন না, আমরা ওই জায়গাটার খোঁজ নিয়ে নেব। কিন্তু কি করে? ওই অটো ড্রাইভারকে জিজ্ঞাসা করব। এত বড় শহরে ওই ড্রাইভারকে আপনি কোথায় খুঁজে পাবেন স্যার? পেয়ে যাব। ওদের নেটওয়ার্ক খুবই ফাস্ট, সারা শহরে ছড়িয়ে আছে, পেয়ে যাব। ওনার নাম, ঠিকানা বা অন্য কিছু জানেন আপনি? ও ও টুপি পরেছিল আর পুরনো গান শুনছিল 90-এর দশকের। আর ওর অটোতে আগুন নেভানোর যন্ত্র লাগানো ছিল। আর হ্যাঁ, ওর কথাবার্তা দেখে মনে হচ্ছিল ও উত্তর ভারতে থাকে। হ্যালো, কি উত্তর ভারতের লোক? পুরনো গান শোনে, আবার টুপিও পরে, আগুন নেভানোর যন্ত্রও আছে ওর অটোতে। ঠিক আছে, দেখছি। হ্যালো হ্যালো রাজু। হ্যাঁ ভাই, সিআইডি অফিসারেরা একজন অটো চালককে খুঁজছে যে টুপি পরে, আর ওর গাড়িতে নাকি একটা আগুন নেভানোর যন্ত্র লাগানো আছে। টুপি ঋষিত হবে ভাই। হ্যাঁ রাজু, বল। ঋষিত, কাল রাতে কি আন্ধেরির কোনো সিগন্যালে ছিলিস? হ্যাঁ ছিলাম তো, বল। ওখানে কোনো প্যাসেঞ্জার নেমেছিল নাকি? হ্যাঁ, কিন্তু ও তো অন্ধ ছিল। কি হয়েছে নাকি বল? আরে ওর সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে। সিআইডির লোকেদেরকে নিয়ে এসেছে, তোর সাথে দেখা করতে চায়। সিআইডি? সঞ্জীব বাবু, দেখে বলুন তো যে এই অটোওয়ালা কিনা। মনে পড়ছে কিছু আপনার? হ্যাঁ স্যার, ইনিই তো ছিলেন। হ্যাঁ, এই ছেলেটা। স্যার, আমি কিছু করিনি স্যার, আমি কোনো চিৎকার শুনিনি স্যার। হ্যাঁ স্যার, ইনি চিৎকার শুনেছিলেন,
কিন্তু আমার স্ত্রী অসুস্থ ছিল, আমার হসপিটাল যাওয়ার ছিল, তাই আমি ওনাকে ছেড়ে চলে গেছি। আরে ভয় পেও না, তোমায় কেউ কিচ্ছু বলবে না। তুমি বলো এই লোকটাকে তুমি কোথায় নামিয়েছিলে? এই তো এই সিগন্যালে ছেড়েছি স্যার। তারপর ওই সিগন্যাল থেকে কোন দিকে গিয়েছিলেন উনি? এই সামনের গলিটার মধ্যে স্যার। ঠিক আছে, তুমি যাও। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আসুন। আসুন সঞ্জীব বাবু। অটোওয়ালা আপনাকে এই গলির মধ্যে আসতে দেখেছিল। এখানে দুটো রাস্তা আছে, একটা এটা আর একটা ওটা। কিছু মনে পড়ছে আপনার কোথায় গিয়েছিলেন? সঞ্জীব বাবু, একটু মনে করে বলুন যে আপনি এর মধ্যে কোন গলিতে গেছিলেন? একটা পাখির মতো দেখতে মূর্তি ছিল। চলো আমরা এখান থেকে শুরু করি। সামনে। স্যার এই দেখুন। সঞ্জীব বাবু দেখুন তো এই মূর্তিটাই কিনা? হ্যাঁ হ্যাঁ এটাই। অভিজিৎ স্যার, মূর্তি পেয়ে গেছি। এটা কি? আরে গুড, এই যে এইটাই। আচ্ছা, এর পরে সঞ্জীব বাবু, এরপর মনে আছে আপনি কোথায় গিয়েছিলেন? 3টে গোল দেখতে পেয়েছিলাম। তোমরা ওই দিকটা দেখো, আমরা এদিকে যাচ্ছি। স্যার, হ্যাঁ এটা এটা রাউন্ড শেপ, একটা নিচে আর একটা। এরপর 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 এদিকে এদিকে, এই যে। সাবধানে। আরে স্যার, ঘুরে ফিরে সেখানেই চলে এলাম যেখান থেকে শুরু করেছিলাম। আরে সেই জন্যই তো উনি চিৎকার শুনতে পেয়েছিলেন। স্যার, এই জায়গাটা একেবারে জনবসতির মাঝখানে, তাহলে গুলি চলার আওয়াজ কেউ শুনতে পাইনি কেন? কারণ গানে সাইলেন্সার লাগানো ছিল। আসুন, একটা স্টেপ আছে, সাবধানে। না না ঠিক আছে। কি হলো? আপনারা দাঁড়িয়ে পড়লেন কেন? কি আছে? লাশ পেলেন? সঞ্জীব বাবু, আপনি বলেছিলেন গুলিটা কোনো মেয়ের লেগেছিল। হ্যাঁ হ্যাঁ, মেয়ের গায়ে লেগেছিল। আমি তাকে ছুঁয়ে দেখেছিলাম, ওর গুলি লেগেছিল, রক্ত বেরোচ্ছিল। কেন বলুন, কি হয়েছে? লাশ এখানে আছে, কিন্তু কোনো মেয়ের নয়, কোনো ছেলের। কি? হি ইজ ডেড। মনে হচ্ছে সেই যে ওই মেয়েটাকে মারার চেষ্টা করেছিল। স্যার, ওনার কথা অনুযায়ী এখানে দুটো গুলি চলেছিল। হয়তো হয়তো এই দ্বিতীয় গুলিটায় মারা গেছে। স্যার, স্যার এখানেও তো রক্ত পড়ে আছে। ওটা যদি ওর রক্ত না হয় তাহলে ওই মেয়েটার হতে পারে। গুলি তো ওর এখানেই লেগেছিল স্যার। যদি মেয়েটার এখানে গুলি লাগে তো
আপনি বললেন যে আপনার মাথায় পিছন থেকে কেউ মেরেছিল, তো সেটা দ্বিতীয় গুলি চলার পরে আপনার লেগেছিল নাকি সেটা চলার আগে? না না, দ্বিতীয় গুলিটার পর মেরেছে। স্যার কি হচ্ছে এসব, কিছু বুঝতেই পারছি না। স্যার রক্ত তো অনেক বেরিয়েছে, ওই মেয়েটা নিশ্চয়ই আহত। স্যার, না তো কোনো মোবাইল পেয়েছে, না ওয়ালেট, কোনো আইডেন্টিফিকেশন নেই। আর স্যার, ওর হাত আর আঙুলে যে চিহ্ন আছে সেগুলো দেখে মনে হচ্ছে কেউ যেন ঘড়ি আর আংটি চুরি করে নিয়েছে। আচ্ছা, এদের দুজনকে ছিনতাইয়ের উদ্দেশ্যে মারেনি তো? আগে এটা খোঁজ নিতে হবে যে মেয়েটা কোথায়। যদি আহত হয় কোনো হসপিটালে থাকবে, আর যদি মারা যায় তাহলে খুনি ও লাশ গুম করার চেষ্টায় রয়েছে। মিসিং পারসন ব্যুরোতে খোঁজ নিয়ে দেখো তো এর ব্যাপারে কিছু জানতে পারা যায় কিনা। বস, ক্রাইম স্পটে ওই জায়গাতে মাটির ওপর যে রক্ত পাওয়া গেছিল, ডিএনএ টেস্ট অনুসারে ওই রক্তটা কোনো মেয়ের। আসলে এই মেয়েটা ওই সময় ওখানে উপস্থিত ছিল না যখন তোমরা গেছিলে, কিন্তু ক্রাইম যখন হয়েছিল তখন ওই মেয়েটা নিশ্চয়ই ওখানে ছিল। আর স্যার, দুর্ঘটনার সময় রাত 11টা থেকে 1টার মধ্যে। ঠিকই তো আছে, সঞ্জীবও তো ওই সময় ছিল 11:30 নাগাদ। হ্যাঁ স্যার, আর সঞ্জীব বাবুকে অজ্ঞান অবস্থায় সেখানে রেখে দেয় যেখান থেকে আমরা ওনাকে পাই। আরো একটা কথা স্যার, দুটো গুলি চলেছিল, মেয়েটার গুলি লেগেছিল আর ও ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেছিল সঞ্জীব বাবুর কাছেই। তারপরে স্যার দ্বিতীয় গুলিটা করা হয়েছিল যেটা ছেলেটার লেগেছিল। তার মানে সঞ্জীব বাবু ছাড়াও ওখানে আর কেউ ছিল যে ওই আহত মেয়েটাকে ওখান থেকে নিয়ে গিয়েছিল আর সঞ্জীব বাবুকে ওই ফুটপাতে ফেলে গেছিল। স্যার, আমি আশেপাশের এলাকায় খোঁজ নিয়েছি, ওখানে কেউই কোনো ছেলে এবং মেয়েকে আসতে বা কোনো আহত মেয়েকে ওখান থেকে যেতে দেখেনি। আচ্ছা, সালুকে একটা কথা বলো, যদি খুনি সঞ্জীবকে ক্রাইম সিন থেকে তুলে নিয়ে গিয়ে ওখানে যেখানে আমরা ওকে পাই, তাহলে হতে পারে ওই লোকটার কোনো ট্রেসেস সঞ্জীবের পোশাকে আছে। খোঁজ নিতে পারবে কে ছিল সে? অবশ্যই খোঁজ নিতে পারবো। তাহলে খোঁজ নাও। স্যার, লাশ শনাক্ত করা গেছে। ওর নাম হলো অনিকেত স্যার, আর ওর বাড়ির লোকজনও হারিয়ে যাওয়ার রিপোর্ট লিখিয়েছিলেন। অনিকেত, দেখুন আপনার ভাই অনিকেতের বডি আমরা বন্ধ কারখানায় পেয়েছিলাম। আপনারা কি বলতে পারবেন উনি কেন এখানে এসেছিলেন? আপনার ভাইয়ের খুন হয়েছে, আশা করব আপনারা আমাদের কাছে কিছুই লুকোবেন না। যদি আপনারা সত্যি না বলেন তাহলে আমরা তো খুনিকে ধরতেই পারবো না। স্যার, এরকম কিছু নয় স্যার, গত কয়েকদিন ধরে খুবই অদ্ভুত বিহেভ করছিল। অদ্ভুত মানে? প্রায় বাইরে থাকতো স্যার, সারাদিন। আমরা অনেকবার জিজ্ঞাসা করার চেষ্টা করেছি কিন্তু কিচ্ছু বলতো না। গতকাল সকালেও 11টা নাগাদ চলে গেছিল, কোথায় গেছিল কিচ্ছু বলেনি। সারা দিন ধরে স্যার ঘরে ফেরেনি, সকালে উঠে দেখি সারা রাতেও বাড়ি ফেরেনি। তারপরে গিয়ে আমি পুলিশের কাছে কমপ্লেন করি। তো সারাটা দিন ফোনে কোনো কথা হয়নি? স্যার, আমি ওকে সারাদিন ধরে ফোনে কল করছিলাম কিন্তু ফোনেই পাচ্ছিলাম না ওকে। এরকম কবে থেকে চলছিল? স্যার, জানি না কবে থেকে, গত কয়েক বছর ধরে তো সিঙ্গাপুরেই ছিল। এই তো কিছু মাস আগেই ইন্ডিয়া এলো, তখন থেকেই এরকমই বিহেভ করছিল। সিঙ্গাপুরে কি কাজ করতেন ইনি? ওখানে হোটেলে জব করতো। এ বিবাহিত ছিল? না স্যার, বিবাহিত ছিল না। কোনো মেয়ের সাথে এর সম্পর্ক ছিল? কারণ মরার আগে ও কোনো মেয়ের সঙ্গে ঝগড়া করছিল। জানি না স্যার, আমরা কিছুই জানি না এর কোনো মহিলার সঙ্গে কোনো অ্যাফেয়ার বা বন্ধুত্ব আছে কিনা, কিছুই জানি না। স্যার, স্যার এনাদের থেকে অনিকেতের নাম্বার নেই আর কল রেকর্ডস চেক করি স্যার, তাতে জানতে পারি যে একটাও মেয়ের নাম্বার নেই স্যার, শুধু ছেলেদের সঙ্গেই কথা বলতো, আর বেশিরভাগই ওর সঙ্গে যারা কাজ করতো তাদের। আর স্যার, মৃত্যুর আগেও ও কাউকে ফোন করেনি নিজের ফোন দিয়ে। কোনো মেয়ের নাম্বার পাওয়া যাচ্ছে না, এটা তো খুব অবাক কাণ্ড। স্যার, খুবই সাদাসিধে লোক ছিল, শুধু নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতো। ঠিক আছে, আপনারা যেতে পারেন। যদি দরকার হয় আপনাদের ডেকে নেব।
স্যার স্যার কালকে কারখানায় যাওয়ার আগেই অনিকেত সারাদিন একই জায়গায় ছিল। কোন জায়গায়? স্যার কফি শপ। স্যার এর ক্রেডিট কার্ডের বিল থেকে এটা প্রমাণিত হয় যে এ সারাদিন ওই কফি শপে ওর ক্রেডিট কার্ড সোয়াইপ করেছিল। হ্যাঁ স্যার, ওর ফোনের লাস্ট লোকেশন ওই কফি শপই ছিল। কোন কফি শপ ছিল ওটা? পিলো কফি শপ। যাও ওই পিলো কফি শপে আর খোঁজ না ও সারাদিন বসে কি করছিল। স্যার বস, কি খবর নিয়ে এসেছো? এমন খবর এনেছি যেটা আমাদের কাছে খুব জরুরি। কি? এর পোশাকের মধ্যে আমি কয়েকটা আলাদা আলাদা ডিএনএ স্যাম্পল পেয়েছি। কিছু মানে? কিছু মানে 5 জন লোকের ডিএনএ স্যাম্পল পেয়েছি। 5? হ্যাঁ 5, আর এই 5 জনই মেয়ে। আর সঞ্জীবের জামা কাপড় থেকে আমরা 2 ধরনের ডিএনএ পেয়েছি। আর এই দুটো স্যাম্পল অনিকেতের জামা কাপড় থেকে পাওয়া স্যাম্পলের সঙ্গে ম্যাচ করে গেছে। মানে 5 জনের মধ্যে 2 জন যারা অনিকেতকে ছুঁয়েছিল, ওরা আবার সঞ্জীব বাবুকেও ছুঁয়েছিল। তার মানে অভিজিৎ এই পুরো কাজটা দুটো মেয়েই করেছে। আচ্ছা এই ছবিটা দেখুন, আপনি একে চেনেন? কালে সারাদিন এখানে আপনার ক্যাফেতেই ছিল। হ্যাঁ স্যার, এই কালকে সারাটা দিন এখানেই ছিল। আর রাতে এই ধরুন 10:30 আশেপাশে এখান থেকে বেরিয়েছিল। এ একা ছিল নাকি এর সাথে আরো কেউ ছিল? নিতু, এদিকে একটু এসো। এই ফটোটা একটু দেখো। এই কালকে এখানেই ছিল না? এনাদেরকে এটা বলো যে কালকে একা ছিল না, কারোর সাথে ছিল। ইনি তো অনিকেত। ইনি কখনো একা আসতেন না, সবসময় ভিড় নিয়ে আসতেন। মহিলা আর মেয়েদের ভিড়। আর শুধু কালই নয়, ইনি আমাদের রেগুলার কাস্টমার, প্রায়ই এখানে আসেন। আচ্ছা ও রোজ একই মেয়ের সাথে আসতো না আলাদা আলাদা? আলাদা আলাদা আসতো স্যার। আর দিনে কম করে 3 থেকে 4 জন। খুবই পাকা খেলোয়াড় ছিলেন ইনি। একবার তো আমি ওনাকে জিজ্ঞাসাও করেছিলাম যে এতগুলো মেয়ের সাথে বন্ধুত্বটা হলো কি করে। তো উনি আমাকে বলেছিলেন যে ওনার মোবাইলে একটা অ্যাপ আছে, কোনো ডেটিং অ্যাপ। ওখানেই ওনার এই মেয়েগুলোর সাথে পরিচয়। কিছু জানতে পেরেছো? হ্যাঁ স্যার, অনিকেতের ডেটিং অ্যাপের ব্যাপারে জানা গেছে। ওই অ্যাপটার নাম ম্যাচ আপ। ম্যাচ আপ? এটা দুজনের সাথে বিয়ে দেওয়ার কোনো অ্যাপ নয় তো? হ্যাঁ স্যার, ওই রকমই কিছু। কিন্তু অনিকেত এই অ্যাপের ভুল ব্যবহার করেছে। ও এই অ্যাপের সাহায্যে এতগুলো মেয়ের সঙ্গে কন্ট্যাক্ট করেছে স্যার, আর ওদের সঙ্গে বন্ধুত্ব করেছে। আর মনে হচ্ছে বিয়েও কাউকেই করতে চায়নি, শুধুমাত্র টাইম পাস করছিল। এই অ্যাপে শুধুমাত্র চ্যাটিংই হয়, আর কারো নাম্বার এই অ্যাপে শো করে না স্যার। স্যার, আমরা অ্যাপ ডেভেলপ কোম্পানি থেকে 4টে মেয়ের ব্যাপারে খোঁজ নিয়েছি। অনিকেত যাদের খুব টাচে ছিল, ইনফ্যাক্ট মার্ডার হওয়ার দিনও ওদের সঙ্গেও ক্যাফেতে দেখা করেছিল। পুরবি কথা বলছে। প্রথম মেয়েটা হলো মোনা। হ্যাঁ, আমি দেখা করেছিলাম ওনার সাথে কফি শপে এই 4টে নাগাদ। কফি খেয়েছিলাম আর একটু কথাও বলেছিলাম আমরা। তারপর আমাকে বেরোতে হলো, আমার কিছু আর্জেন্ট কাজ ছিল। স্যার, এ বলছে যে কফি শপের পরে ও বিউটি পার্লারে গিয়েছিল, আর ওখান থেকে একটা মুভির প্রিমিয়ারে। দ্বিতীয় জন হলো রূপালী। তাহলে বলো, তোমার কি বক্তব্য? ও অনেক দিন ধরে আমার পেছনে পড়েছিল, খালি বলতো দেখা করো দেখা করো। ভীষণই বোরিং ছিল, আই টেল ইউ। ওর সাথে 1 কাপ কফি যে আমি কিভাবে খেয়েছি, আর কফিটা শেষ হওয়ার সাথে সাথেই আমি ওখান থেকে বেরিয়ে গেছি। ও বলেছিল স্যার ও অনিকেতের সঙ্গে 6টার সময় দেখা করেছিল, আর তারপরও ফ্যামিলি ফাংশন অ্যাটেন্ড করতে আন্ধেরি গিয়েছিল। আর তৃতীয় অঞ্জু স্যার। ওর সাথে তো সময়টা বুঝতেই পারিনি। কত ভালো ভালো কথা বলতো, আপনি জানেন আমরা সেদিন কত কথা বললাম। হঠাৎ করে ও বললো ওকে কোথাও যেতে হবে। আমরা ডিসাইড করলাম যে আমরা আবার দেখা করব, আর তারপর চলে গেল। এই মেয়েটা কফি শপ থেকে বাইরে বেরই হয়নি।
এর স্টেটমেন্ট অনুযায়ী ও কফি শপেই বসেছিল কফি শপ বন্ধ হওয়া পর্যন্ত 12টা অবধি। স্যার এদের স্টেটমেন্ট আমরা ক্রস চেক করেছি, ঠিকই বলছে। স্যার সঞ্জীববাবু বলছেন কোনো মেয়ের গুলি লেগেছিল। এদের 3 জনকে চেক করা হলো, কিন্তু কোনো আঘাতের চিহ্ন নেই। তোমরা তো 4টে মেয়ের কথা বলেছিলে, তাহলে চতুর্থ মেয়েটি গেল কোথায়? স্যার 4 নম্বর মেয়েটা হলো এরিকা। আমরা এই অ্যাপের সাহায্যে ওর সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম, কিন্তু ও কোনো রেসপন্স করেনি। তাহলে এক কাজ করো, ওই মেয়েটার সঙ্গে গিয়ে দেখা করো। রজত, তাড়াতাড়ি রেডি হও। আর কত সময় নেবে? এতটা সময় তো মেয়েরাও নেয় না। আসছি বাবা, জাস্ট 2 মিনিট। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন, কাকে চাই? এরিকা। হ্যাঁ আমি, কিন্তু আপনারা? সিআইডি। সিআইডি? এসব কি? হ্যাঁ, কি হয়েছে স্যার? স্যার কোনো প্রবলেম হয়েছে? আপনাকে আমরা মেসেজও করেছিলাম ম্যাচ আপ অ্যাপ থেকে। আপনাকে সিআইডি ব্যুরোতে আসতে বলেছিলাম, আপনি আসেননি তো আমাদের আসতে হলো। ম্যাচ আপ অ্যাপ? এটা কি? ডেটিং অ্যাপ। ডেটিং অ্যাপ? তুমি এই ডেটিং অ্যাপে কি করছো? হ্যাঁ শোনো, ওনাদের কোনো ভুল হচ্ছে, আমি কোনো ডেটিং অ্যাপে নেই। সেটা কিভাবে হতে পারে? আপনার প্রোফাইল আছে, আপনার ডিসপ্লে পিকচার রয়েছে। শুনুন, আমি একজন বিবাহিতা, আমি কোনো ম্যারেজ সাইট বা ডেটিং অ্যাপে নেই। ইনি আমার হাজব্যান্ড রজত, আর আমি ওনার সাথে বিয়ে করে খুব হ্যাপি। আমার এসব করার কোনো প্রয়োজন নেই। ম্যাডাম, আপনি যদি সত্যি বলেন তাহলে এটা কি? আপনার প্রোফাইলে এই ডেটিং অ্যাপে কি করে? দেখুন, আমি সত্যি বলছি, আমি জানি না এটা কি। আমি এরকম কোনো প্রোফাইলই বানাইনি। তো আপনি এটা বলতে চাইছেন যে আপনার নামে কেউ ফেক আইডি বানিয়েছে? আচ্ছা, আপনি কোনো অনিকেত নামে কাউকে চেনেন? অনিকেত? এই লোকটা? না স্যার, আমি একে চিনি না। স্যার, কি করছেন আপনারা? কেন আমাদেরকে ডেকেছেন? আমরা আপনাদের বলিনি, কিন্তু অনিকেত, যার সঙ্গে আপনারা কফি শপে দেখা করেছিলেন, ওর খুন হয়ে গেছে ওই রাতেই। কিন্তু স্যার, আমরা ওকে কেন মারবো? আমরা তো ওকে ঠিকমতো চিনতামই না। ইনফ্যাক্ট এই ঘটনার কিছুদিন আগে তো ওর সাথে চ্যাট হয়েছিল আমার অ্যাপে। হ্যাঁ, আর ওই দিনই তো আমি প্রথমবার দেখা করেছিলাম ওর সাথে। আর আমার সাথে তো ওর সেরকম কোনো শত্রুতাও ছিল না। আর আমি তো ওই অ্যাপেই নেই, এমনকি আমি ওকে চিনিও না। ওই অ্যাপের প্রোফাইলে আপনার পার্সোনাল পিকচার ছিল, সেই পিকচার আপনার ফোন থেকেই নেওয়া হয়েছিল। কোনো স্ট্রেঞ্জারের কাছে আপনার ছবি কিভাবে আসবে? ম্যাম, আমি জানি না আমার ছবি কিভাবে ওর কাছে গেল। আমার ফোন কিছুদিন আগে হারিয়ে গিয়েছিল। ফোন চুরি হয়ে গেছে? কোথায়? স্যার, ঠিক জানি না, মনে পড়ছে না। কোনো ব্যাপার না, আপনারা কিছুক্ষণের জন্য আমাদের সাথে কোঅপারেট করুন, আমরা জেনে যাব খুনিকে। ফ্রেডি? সঞ্জীব বাবু, এদের মধ্যে কেউই না যে ওদিন ঘটনাস্থলে ছিল?
এদের মধ্যে কেউ নয়। ঠিক আছে, আপাতত আপনারা যেতে পারেন। থ্যাংক ইউ। না স্যার, এদের মধ্যে তো কেউ না। স্যার বাকি তিনজনের মতন ওরও কোনো চোট নেই, কিন্তু কিন্তু ওই মেয়েটার আঘাত ছিল, চলার অবস্থাই ছিল না। কিন্তু সালুকে যে আমাকে বলল ও সঞ্জীবের পোশাকে যে ডিএনএ টেস্ট করেছিল তাতে তো দুটো মহিলার ট্রেসেস পাওয়া গেছে। ঠিক আছে, কিন্তু একজন আহত হতে পারে, আরেকজন সেও তো ওই চারজনের মধ্যে একজন হতে পারে। স্যার এই চারজনের জল খাওয়ার গ্লাসগুলো ফরেন্সিকে পাঠিয়ে দিয়েছি, রিপোর্ট আসবে। স্যার, হ্যাঁ স্যার ওই দুটো মেয়ের ডিএনএ এই চারজনের সঙ্গে ম্যাচ করেনি। কি ম্যাচ হচ্ছে না? তাহলে মেয়ে দুটোকে পাবো কি করে? এক মিনিট। কি হলো সঞ্জীব? এসিপি স্যার, আমি এই গন্ধটা চিনি। গন্ধ? আমার আফটার শেভ মনে হয় স্যার। না না, এটা ওই গন্ধ যেটা আমি ঘটনাস্থলে পেয়েছিলাম, একদম ওটার মতো। কফি আর চা? এই গন্ধটা ঘটনাস্থলে, এই গন্ধটাই ছিল। আর আমি পঙ্কজের জামার হাতার ওপরে কফির দাগ পেয়েছি। হ্যাঁ স্যার, ওই সকালে কফি বানাচ্ছিলাম না, তাই একটু পড়ে গেছিল। তার মানে ডক্টর সালুখে ওই ক্রাইম সিনে কফি আর চায়ের মিশ্রিত একটা গন্ধ ছিল। ক্রাইম সিনে না খুনির কাছে? চা আর কফির মিশ্রিত কোনো স্মেল তখনই আসে যখন সে বারবার চা আর কফি বানায়, যেমন কোনো কুক বা কেউ কফি শপে কাজ করলে, যেমন পিলো কফিতে। পুরো একটা কাজ করো, এরিকাকে জিজ্ঞেস করো যে ওর ফোন পিলো কফি শপের আশেপাশে হারিয়েছিল কিনা। স্যার, হ্যাঁ স্যার ওনার ফোন ওখানেই হারিয়েছিল, ওই কফি শপে। এই মেয়েটা এখানে প্রায়ই আসে না? হ্যাঁ, এনাকে দেখেছি তো এখানে। এর ফোনটা হারিয়ে গেছে, তো এর ফোনটা যখন হারিয়েছিল এখানে ডিউটিতে কে ছিল? হ্যালো, হ্যাঁ ফ্রেডি। ও গুড, ঠিক আছে, আমরা এক্ষুনি ওখানে পৌঁছচ্ছি। রবি, স্যার ফ্রেডির ফোন ছিল, ওই হসপিটালটার খোঁজ পাওয়া গেছে যেখানে ওই আহত মেয়েটা ভর্তি আছে। স্যার ওই মহিলাই যে অনিকেতের খুন করেছিল? হ্যাঁ ওই মেয়েটা, আমাদের এক্ষুনি ওখানে যেতে হবে। স্যার আমাদের এখন বেরোতে হবে, কিন্তু যতক্ষণ অবধি জিজ্ঞাসাবাদ কমপ্লিট না হচ্ছে কেউ কফি শপ থেকে বেরোবে না।
এক্সকিউজ মি, আমি এক্ষুনি আমার বোনকে ডিসচার্জ করাতে চাই। আপনি এক্ষুনি ডিসচার্জ পেপার তৈরি করুন তাড়াতাড়ি। ডিসচার্জ? কিন্তু উনি তো এখনো কোমায়। দেখুন, আমার এসব জেনে কোনো কাজ নেই, আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। আপনি তাড়াতাড়ি করুন please। এভাবে কি করে ডিসচার্জ করে দিই? ওনার প্রাণের থেকেও কি এমন বেশি জরুরি? দেখুন, আমার এত তর্ক করার কোনো সময় নেই, আপনি আমার সঙ্গে তর্ক করবেন না। তাড়াতাড়ি করুন প্লিজ, যেটা বললাম সেটা করুন। এক্সকিউজ মি, আমার দিদি স্বপ্নাকে এক্ষুনি ডিসচার্জ করাতে হবে, এক্ষুনি। ওর বিলের টোটাল অ্যামাউন্টটা বলবেন প্লিজ। এক্সকিউজ মি। মনে হয় খুব তাড়া আছে তোমার। ক্যাফেতে ওই ফোন কলটা, ওটা আমাদেরই প্ল্যান ছিল। আমরা এটাই দেখতে চাইছিলাম যে ওই আহত মেয়েটার মিথ্যে খবরের জালে কে ফাঁসে। আর তুমি ফেসে গেলে। এটাও ভাবলে না যে সিআইডি তোমাকে ফলো করছে। তুমি নিজেই আমাদের এখানে নিয়ে এসেছো, আর তাই পালিয়ে কোনো লাভ নেই। সেই জন্য তোমার জন্য এটাই ভালো হবে, নিজের অপরাধ স্বীকার করে নাও। অনিকেত আমার দিদিকে জীবন্ত অবস্থাতে মেরে ফেলেছিল। ওদের সিঙ্গাপুরে দেখা হয়েছিল, আর ও ওখানেই আমার দিদিকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল। ওরা এঙ্গেজমেন্টও করে নেয়, আর তারপরে বিয়ের কথা বললেই ও এড়িয়েই যেত। আমার দিদি যখনই বিয়ের ডেট ফিক্সড করার কোনো কথা তুলতো, তখন সবসময় কোনো না কোনো অজুহাত দিতে শুরু করতো। আর এই ধরুন 6 মাস আগে ও বলল যে ওর মা নাকি খুব অসুস্থ, আর ওর মায়ের চিকিৎসার জন্য টাকার দরকার। আর আমার দিদি নিজের জীবনের সব সেভিংসটা দিয়ে দিয়েছিল। আর ও বলল যে ও সিঙ্গাপুর থেকে ফিরে এসেই আমার দিদিকে বিয়ে করবে। আর টাকা পয়সা নিয়ে অনিকেত সিঙ্গাপুর থেকে মুম্বাই আসে। হ্যাঁ, স্বপ্ন ওর অপেক্ষা করতে থাকলো, আর সেটাও পুরো 3 মাস ধরে। তারপরে একদিন আমি দেখলাম যে ও মুম্বাইয়ের ওই ক্যাফেতে ছিল, তাও আবার অন্য মেয়েদের সাথে। তার মানে ও স্বপ্নাকে বিয়ে করতেই চায়নি? না, ও স্বপ্নাকে ঠকাচ্ছিল। ও স্বপ্নার ইনকাম করা টাকা অন্য মেয়েদের পেছনে ওড়াচ্ছিল। আর আর ওর মাও কিন্তু অসুস্থ ছিল না, কারণ ওর তো কোনো মাই ছিল না। ওর মা তো অনেকদিন আগেই মারা গেছিলেন। তাই তুমি প্রতিশোধ নেওয়ার একটা প্ল্যান করলে। স্বপ্না তো আমার কোনো কথা বিশ্বাস করতে চাইতোই না। ওর ভালোবাসায় অন্ধ হয়ে গেছিল। ওর প্রমাণের দরকার ছিল, তাই অনিকেতের সত্যিটা সামনে আনার জন্য আমি এরিকার ফোন চুরি করি, আর ওর নাম দিয়েই আমি ম্যাচআপ অ্যাপে ওর ফেক প্রোফাইল তৈরি করি, আর অনিকেতের সঙ্গে চ্যাটিং করতাম। আর ও ইজিলি আমার ফাঁদে পড়ে যায়। তারপরে আমি ওকে ওই ফ্যাক্টরিতে আসতে বলি, আর তার সাথে স্বপ্নাকেও আসতে বলি, যাতে ও নিজের চোখে সবকিছু দেখতে পাক। কিন্তু ওই দিন যখন আমি ওখানে গেছিলাম, তখন আমি দেখলাম যে... এটা কি করছো তুমি? হিসেবটা শেষ করে দিচ্ছি। তুমি আমার সাথে যা করেছো তারই শাস্তি এটা। আমি সব জানি তুমি আমার টাকা কোথায় কোথায় খরচ করেছো, আর কত মেয়ের জীবন তুমি নষ্ট করবে। অনিকেত, প্লিজ ড্রপ দ্য গান। অনিকেত প্লিজ, টাকা চাই তোর। তুমি এটা কি করছো? বেরো এখান থেকে, চুপচাপ বেরো এখান থেকে। আরে ছাড়ো ওকে, ছেড়ে দাও। ওকে বললাম না বেরো এখান থেকে। গুলি করে দিলে, গুলি করে দিল। হ্যাঁ, খুন খুন করে দিয়েছে পুলিশ। এই আরেকটা গুলি কে চালালো? আরেকটা গুলি চালিয়েছে পুলিশ। তুমি জানো, অনিকেতের লাশ পর্যন্ত আমাদের ওই সঞ্জীব বাবু পৌঁছে দিয়েছিলেন। উনি দেখতে পান না,
কিন্তু ওনার ওই সংবেদনশীল দস্তানা, সেন্সিটিভ গ্লাভস চোখের থেকে কম না। প্রতিশোধ নেওয়ার জন্য তুমি অনিকেতকে খুনই করে দিলে, কিন্তু এখন তো সারা জীবন জেলেই কাটবে। আর তোমার বোন স্বপ্না, যার জন্য তুমি এই সব করলে, সে তো আগে থেকেই কোমাতে রয়েছে। আর যেদিনও কোমা থেকে ঠিক হবে সেদিন তোমার কাছেই যাবে, জেলের গরাদের পিছনে। ম্যাডামকে সুরক্ষিত রাখা আমাদের সকলের দায়িত্ব। ওপর থেকে স্ট্রিক্টলি অর্ডার আছে, তাই সারা রাত সাবধানে থেকো। Okay, sir. ঠিক আছে? খাওয়া শেষ হলে নিজের নিজের পজিশন নিয়ে নিও। ম্যাডাম, 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 ম্যাডাম দরজা খুলুন, ম্যাডাম দরজা খুলুন। দরজাটা খুলুন ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম Oh shit! স্যার এক মিনিট স্যার জানা যাচ্ছে কোনো দুর্ঘটনা ঘটে গেছে? আপনি বলতে পারবেন এই বাড়িতে ঠিক কি হয়েছে? স্যার এই কেসটা তো সিবিআই এর কাছে ছিল, তাহলে কি সিআইডি কে হ্যান্ড ওভার করে দেওয়া হলো? দেখুন, এখানে একটা মার্ডার হয়েছে বলেই আমরা এখানে এসেছি। এর থেকে বেশি কিছুই বলতে পারবো না, পরে কথা বলছি। একটু সরে যান। আসুন স্যার। ওর মুখটা আর হাতটা তো একদম পুড়ে গেছে। ওনার কোনো চিহ্ন তো এই রুমে আর দেখতেই পাচ্ছি না। দেখে তো মনে হচ্ছে যে অ্যাসিড অ্যাটাক হয়েছে। হ্যাঁ দয়া, অ্যাসিড অ্যাটাকই হয়েছে। কিন্তু স্যার কোথাও তো পড়তো, জামা কাপড়ে বা নিচে কোনো অ্যাসিডের চিহ্নই তো নেই। সেটা তো ঠিক। স্যার, স্যার ইনি বাথরুম পড়ে আছেন, মানে স্নান করে বেরিয়েছেন, আর স্নান করার পর উনি এই ক্রিমটা লাগিয়েছিল। এক মিনিট, ওই ক্রিমটায় হাত দেবে না, ওই ক্রিমটাকে চেক করতে হবে। আরে এ তো কিছুই হলো না। হবে পঙ্কজ, ওয়েট। আরে স্যার, এটা তো দেখলে, এটাতে এমন অ্যাসিড মেশানো হয়েছিল যেটা সঙ্গে সঙ্গে কাজ করে না, 2-3 মিনিট বাদে কাজ শুরু করে। আর যখন কাজ শুরু করে তখন এরকম ভয়ঙ্কর ভাবে কাজ করে। স্যার তার মানে স্নান করার পর উনি এই ক্রিমটা লাগিয়েছেন, আর সেটার এফেক্ট কিছুক্ষণ পরে হয়েছে। একদম ঠিক। কেউ আসলে একে মারবার জন্যে এর নিজের যে ক্রিম ছিল সেটা এই ক্রিমটার সঙ্গে বদলে দিয়েছে। এটা কি বলছেন আপনারা? কি কি ব্যাপার? আপনি মনে হচ্ছে একটু বেশি ঘাবড়ে গেছেন। হ্যাঁ, কি জানেন আপনি এদের ব্যাপারে? না স্যার, আমি কিছুই জানি না। ম্যাডাম তো এই ক্রিমটা রোজই ব্যবহার করতো। আর এটা খুনি ভালো মতোই জানতো, আর এটারই সুযোগও নিয়েছে। যেই হোক না কেন, আয়েশাকে খুব কাছ থেকে চিনতো। আচ্ছা, ওটা আপনি নয় তো? না স্যার। দেখো, আমরা জানি তুমি কিছু জানো। না ম্যাডাম, আমি কিছুই লুকাচ্ছি না। ব্যাস এই ক্রিমটা আমি লুকিয়ে লুকিয়ে কখনো কখনো ব্যবহার করতাম, আর আজও এই ক্রিমটা আমি মেখেছি। এক মিনিট, এই ক্রিমটা তুমি কখন লাগিয়েছো? স্যার, ম্যাডামের ঘরে আসার কিছুক্ষণ আগে, এই ধরুন 8টা নাগাদ। 8টার সময়? চেক করো। স্যার, পুড়ে যাওয়ার তো কোনো চিহ্নই নেই। হবে না, পোড়ার দাগ এই জন্য হবে না কারণ উনি যখন ক্রিমটা লাগিয়েছিলেন ওতে অ্যাসিড ছিল না, মানে ওই ক্রিমটা অরিজিনাল ছিল। তার মানে খনি ক্রিম 8টা থেকে 9টার মধ্যেই বদলে দিয়েছিল। কিন্তু কিভাবে? এখানে এত সিকিউরিটি ছিল। মনে হয় আগে থেকেই কেউ রুমে ছিল। এটা কি করে হতে পারে স্যার? কারণ ম্যাডাম এখানে আসার আগে আমি এই রুমটাকে ভালো করে চেক করেছিলাম, এখানে কেউ ছিল না। আর তাছাড়া ম্যাডামের চিৎকার শুনেই আমরা দৌড়ে এখানে এলাম।
আর দেখি দরজা ভেতর থেকে লক স্যার। হ্যাঁ স্যার, আর ভেতরে আসার জন্য আমাদের দরজা ভাঙতে হয়েছিল। ঠিক আছে, আপনারা এখন আসুন, প্রয়োজন পড়লে আবার ডেকে নিচ্ছি। ওকে স্যার। রুমের ভিতরে কেউই আসেনি, কিন্তু রুমটা চেক করতে কনস্টেবলই এসেছিল। পুরবি একটা কাজ করো, এদের সবার ব্যাকগ্রাউন্ড চেক করো। ততক্ষণে আমরা জানার চেষ্টা করি যে ব্যাপারটা কি। এত মিডিয়া, সিবিআই এর কেস, এতগুলো সিকিউরিটি, কি কারণে? অ্যাকচুয়ালি আয়েশা খুব বড় খেলোয়াড় ছিল, লাইক এজেন্ট। যে ধরনের এজেন্ট দুটো পার্টির মধ্যে ডিল করিয়ে মাঝখান থেকে ভালো কমিশন নিয়ে সরে যায়। শুধু এটা ধরে নিন যে আয়েশাও এই ধরনেরই এজেন্ট ছিল, কিন্তু টপ লেভেলে। ওর সমস্ত ডিলগুলি লাখ আর কোটি টাকার উপরেই হতো, আর সব কটাই ছিল একেবারে বেআইনি। আমাদের কাছে এসব কিছুরই প্রমাণ ছিল। আমরা ওকে অ্যারেস্টও করেছিলাম, কিন্তু ও হঠাৎ করে রাজসাক্ষী হয়ে গেল। ও নিজের মুক্তির বিনিময়ে 3 জন বড় ব্যবসাদারের দুর্নীতির বিরুদ্ধে আমাদের হাতে সব প্রমাণগুলো দিত। আজ কোর্টে শুনানি ছিল, কিন্তু কাল রাতেই ওর মার্ডার হয়ে যায়। 3 জন বড় বিজনেসম্যান, এরা কারা? বিকি, রাহুল, কুমার। এই 3 জনের কাছেই পয়সা আর পাওয়ার যথেষ্ট আছে, যা খুশি করতে পারে। আর যে প্রমাণগুলো আয়েশার কাছে ছিল? আয়েশার কাছে কিছু টেপ ছিল, এই 3 জন বিজনেসম্যানের বেআইনি কাজের কিছু ভিডিও ফুটেজ। তার মধ্যে কুমারের একটা ক্লিপ আমাদের কাছে আছে। এই দেখো দয়া। চিয়ার্স। টাকাটা কবে ট্রান্সফার করছেন মিস্টার কুমার? ব্যাস, যেই আমাদের কাছে গানস পৌঁছে যাবে আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। সেসবের চিন্তা আপনি করবেন না মিস্টার কুমার, ওনাদের কাছে অস্ত্রের তো কোনো খামতিই নেই, এমনিতেই তো পড়ে পড়ে জংই ধরছে। হ্যাঁ, তাছাড়া পাওয়ারে থাকার তো এটাই সুবিধা, তাই না? যখন যেটা মন চায় করে না। আপনি শুধু এই কনসাইনমেন্টটা সম্পূর্ণ করে দিন, আমাদের তো একসঙ্গে অনেক কাজ করতে হবে, তাই না? একদম। আর এটা তো সবে শুরু। আমি যতদিন আছি আপনাদের দুজনকে কোনো চিন্তা করার দরকার নেই। এটা একটা স্যাম্পল দয়া, এটা থেকে কিছু প্রমাণ করা যাবে না। অবশ্য প্রমাণ হিসেবে আয়েশার কাছে দেওয়ার মতো অনেক কিছুই ছিল, কিন্তু ও আমাদের কিছুই দেয়নি। ও চেয়েছিল যে এই সমস্ত প্রমাণগুলো ও কোর্টের হাতে নিজেই দেবে। নিজের নিরাপত্তার বদলে ও আমাদের সামনে এই শর্ত রেখেছিল। বাকি টেপগুলো ছাড়া এই টেপ আমাদের কোনো কাজেই আসবে না। এই টেপ আপনার কাজের না হতে পারে, কিন্তু আমাদের কাজে লাগতে পারে। এই 3 জনকে বিরোধে ডাকার জন্য যথেষ্ট। যে লেভেল পর্যন্ত এরা পৌঁছেছে, এদের পক্ষে আয়েশার মার্ডার প্ল্যান করা খুব একটা বড় ব্যাপার নেই। কোথায় ছিলে? কাল একটা পার্টিতে ছিলাম। এগুলো ওই লোকগুলোর স্টেটমেন্ট আর সিগনেচার, যারা কাল রাত 9টা থেকে 3টে অবধি আমার ক্লায়েন্টের সাথে ছিল। টাইম তো আমরা জিজ্ঞাসা করিনি। দেখুন, আয়েশার মাথা খারাপ ছিল। ও এমনই মন গড়া গল্পগুলো শোনাতো যাতে ও শাস্তি থেকে বেঁচে যায়। দ্যাটস ইট। আয়েশা আপনাকে ঠকিয়েছে, আপনার বিরুদ্ধে সিবিআই এর কাছে প্রমাণ দিয়েছে। রাগ হওয়াটা তো স্বাভাবিক। হ্যাঁ, ভেবেছিলেন খুন করে দেওয়া যাক ওকে? রাগ নয় স্যার, বরং আফসোস হলো ওর ওপর। কারণ ও চাইলেও কিছু করে উঠতে পারতো না স্যার, কারণ ওর করার মতো কিছুই ছিল না। এটা আমার ক্লায়েন্ট রাহুলের অ্যালিবাই। কাল রাত্রে ইনি কিন্তু নিজের বিজনেস পার্টনারদের সাথেই ছিলেন, এর মধ্যে সমস্ত ডিটেলস আছে। আমার মনে হয় না যে আপনাদের কিছু জানার আছে বলে। আপনারা যেতে পারেন। ধন্যবাদ। মার্ডারের সময় আমার ক্লায়েন্ট ফ্যামিলি ফাংশনে বিজি ছিলেন, আর এই হচ্ছে তার প্রমাণ। মিস আয়েশার কাছে আপনার বিরুদ্ধে প্রমাণ ছিল মিস্টার কুমার। আর এমন প্রমাণ যা আপনাকে বরবাদ করে দেওয়ার জন্য যথেষ্ট। আয়েশা খুবই চালাক মেয়ে, ভালো হয়েছে মারা গেছে, নাহলে আমি ওকে মেরে ফেলতাম। মারতেন না মেরে ফেলেছেন? না স্যার, আমি ওকে মারিনি, কিন্তু ওই মানুষটাকে আমি নিশ্চয়ই থ্যাঙ্কস বলবো যে আমার মনের ইচ্ছেটাকে পূরণ করেছে। আপনি যেতে পারেন, তবে খুব তাড়াতাড়ি দেখা হবে। থ্যাংক ইউ।
আপাতত আমরা কাউকেই অ্যারেস্ট করতে পারবো না। এখানে সবারই কোনো না কোনো কারণ আছে। স্যার হ্যাঁ স্যার স্যার একটা কথা জানা গেছে